তো আজকে আমরা আবার ফেরত চলে এসেছি বহুদিন বাদে। অ্যাকচুয়ালি প্রচুর টপিক জমে গেছে। তো আজকে আমরা ডিসিতে রিসেন্টলি যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে, প্লাস ক্যাপ্টেন আমেরিকা 4 এর বক্স অফিস রিসেপশন, ডিয়ার ডেভিল অলমোস্ট এসে গেছে, স্পাইডারম্যানের নতুন যে শোটা এসছে সেইটা নিয়ে এবং আরো অনেক কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। তো তোমরা দেখতে থাকো। অমর, তো বলো আমরা কোথা দিয়ে শুরু করব? ক্যাপ্টেন আমেরিকা দিয়ে, স্পাইডারম্যান দিয়ে, নাকি জেমস গান আর জ্যাক স্নাইডারের ছবি দিয়ে, নাকি ডিসির অ্যানাউন্সমেন্ট দিয়ে? কোনটা দিয়ে শুরু করব? ক্রোনোলজিক্যালি স্টার্ট করি। ক্যাপ্টেন আমেরিকাটা প্রথমে বেরিয়েছিল, তারপর স্পাইডারম্যানটা শেষ হয়েছে, সো ক্রোনোলজিক্যালি আগাই। তো বলো, ক্যাপ্টেন আমেরিকা 4 এর কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে? আর দেখো, এটা কিন্তু স্পয়লার ডিসকাশন হবে, ফলে যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে এই পার্টটা তোমরা স্কিপ করে যেতে পারো, এনিওয়ে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। তো অমর, তো তোমার ক্যাপ্টেন আমেরিকার সব থেকে ভালো কোনটা লেগেছে? সত্যি কথা বলতে এক তো আমার মনে হয়েছে হ্যারিসন ফোর্ডের ব্যাপারে একটা কথাবার্তা উঠে আসছিল যে হ্যারিসন ফোর্ড নাকি অ্যাক্টিংটা নাকি পুরো ফোন করেছে, মানে ওনার অ্যাক্টিং দেখে মনে হচ্ছে না উনি অ্যাক্টিং অ্যাকচুয়ালি করেননি, হি ওয়াজ স্লিপ ওয়াকিং। আমার সেটা একদমই মনে হয়নি। আমার মনে হচ্ছে হ্যারিসন ফোর্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন দিস এন্টায়ার মুভি। হ্যারিসন ফোর্ডের জেনারেল থান্ডারবোল্ট রস। আমার এটাও ভালো লেগেছে যে সিনেমাটা এসেনশিয়ালি কিন্তু একটা টু হ্যান্ডার, মানে ইটস ক্যাপ্টেন আমেরিকা নাম, বাট লাইক সিভিল ওয়ার ইট ইজ এসেনশিয়ালি আ টু হ্যান্ডার। এখানে অ্যান্থনি ম্যাকি ক্যাপ্টেন আমেরিকা হলো একটা সেন্ট্রাল ক্যারেক্টার, আর হ্যারিসন ফোর্ডের থান্ডারবোল্ট রস ইজ দ্য সেকেন্ডারি সেন্ট্রাল ক্যারেক্টার। এবং দুটো ক্যারেক্টারের গল্প কিন্তু দুটো সিনেমার আলাদা আলাদা সিকুয়েলই নেবে। মানে স্যাম উইলসনের স্টোরি লাইনটা যেটা প্রথম থেকে যেটা শুরু হয়, সেটা দেখে মনে হয় যেন ইট ইজ এসেনশিয়ালি ফলোইং আপ অন ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার যে শোটা, যেটা পরে গল্পটা ফাইনালি রিভিলড হয়, গল্পটা ফাইনালি মানে ইন্টিগ্রেট করে উইথ থান্ডারবোল্ট রসের স্টোরিটা, উইচ ইজ বেসিক্যালি হলো আমাদের ইনক্রেডিবল হাল্কের একটা সেমাই সিকুয়েল, উইচ ইজ আ বিগ স্পয়লার। আপনাদের যদি 2008-এর ইনক্রেডিবল হাল্কটা না দেখে থাকেন, তাহলে এই সিনেমাটা দেখে আপনারা ভাববেন এখানে হচ্ছেটা কি। কারণ আমি নিজেই অবাক হয়ে গেছিলাম দেখে সিনেমাটায় যে ইনক্রেডিবল হাল্কের কতগুলো ক্যারেক্টারকে নিয়ে এসছে, কতগুলো স্টোরি লাইনকে নিয়ে এসছে এখানে। সেটাতে একটা বড় এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এটাই যে আই মিন ইনক্রেডিবল হাল্ককে আপ আনটিল দ্য পয়েন্ট কাইন্ড অফ ইগনোরই করা হয়েছে। সিভিল ওয়ার সিনেমাতে থান্ডারবোল্ট রসের ক্যারেক্টারটাকে ইউজ করা হয়েছিল, বাট খুব একটা বেশি ব্যাকড্রপে কিন্তু যাওয়া হয়নি, ঠিক আছে? বা গোটা সিভিল ওয়ারে দেখবে হাল্কের কোথাও মেনশন পর্যন্ত নেই না, বা ওই সিনেমাটাকেই কাইন্ড অফ কিন্তু ইগনোর করা হয়। বা ওই সিনেমাটা নিয়ে যত কন্ট্রোভার্সি, আই মিন সিনেমাটা ফ্লপ ছিল, মেইন অ্যাক্টরের সাথে প্রবলেম হয়েছে, তাকে চেঞ্জ করা হয়েছে। হঠাৎ করে ওই সিনেমাটার সাথে এটার মানে ডাইরেক্ট সিকুয়েল মার্কা যে কানেকশন, বা ভিলেনটাকে যেরকম অনেক লোকের দেখলাম যে তারা মনেই করতে পারছে না, তাদের মনে আছে আবছা আবছা কোথাও দেখেছে, বাট কোথায় দেখেছে সেটা খেয়ালই করতে পারছে না। সো এখানে একটা ব্যাপার হয়েছে যে গল্পর যদি তুমি ফ্রেমওয়ার্কটা যদি দেখো, মানে স্ক্রিন প্লেটার যে টেমপ্লেটটা যেটা, সেটা দেখে মোটামুটি বোঝাই যায়, সেটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এরা ক্লিয়ারলি মানে উইন্টার সোলজারকে হোমাজ দিতে চায়। উইন্টার সোলজার আর সিভিল ওয়ার দুটোই আমার তো মনে হয় যে দ্য লিডার বলে যে ক্যারেক্টারটা এই ইনক্রেডিবল হাল্ক থেকে, ও জিমো থেকে অনেকটা ইন্সপায়ার্ড। হ্যাঁ, ও তো পুরোপুরি মানে অনেকটাই মানে কি বলবো, মানে ওকে দেখে মনে হচ্ছে ওর আরেকটা পুরো ব্যারন জিমোর মতো। কিন্তু না, আসলে কি হয়েছে এখানে, তুমি যদি উইন্টার সোলজারের স্টিভ রজার্স এর মানে ট্রু লাইনটা দেখো, ঠিক আছে, he learns about a conspiracy, he learns about a big secret যেটা is given to him by somebody in the administration. উইন্টার সোলজারে ছিল নিক ফিউরি, যে বলে about প্রজেক্ট ইনসাইট, আর এখানে
এইখানে হলো আমাদের থান্ডারবোল্ট রস, যে প্রথমে ওকে বলে অ্যাভেঞ্জার্সটা তৈরি করতে, আর বলে আর রিভিল করে অ্যাবাউট অ্যাডামেন্টিয়াম, যেটা ইটারনালস এর ইয়েটা, ঠিক আছে, সেটা হয়ে যায় মেগাফিন। তারপরে একটা অ্যাসাসিন যে অ্যাসাসিনেট করার চেষ্টা করে। ইন উইন্টার সোলজার ইট ওয়াজ দ্য উইন্টার সোলজার, in civil war, in this it is Isaiah Bradley. Isaiah Bradley Isaiah Bradley নাকি আমাদের এই গাস ফ্রিং এর কথা বলছো তুমি? না গাস ফ্রিং তো ব্রেন ওয়াশড অ্যাসাসিন অ্যাঙ্গেলটা আইজিয়া ব্র্যাডলি, আর এখানে উইন্টার সোলজার। এদিকে ম্যাগাফিনের যে গল্পটা যে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটার মধ্যে একটা মেটেরিয়াল আছে which is connected to the actual thing, সেটা ছিল উইন্টার সোলজারে ছিল একটা কম্পিউটার চিপ, যেটা ওই লেমুরিয়ান স্টার বলে শিপটাতে ছিল, which was being guarded by ব্যাটরক দ্য লিপার বলে যে ক্যারেক্টারটা, যে কমিক্সে ছিল ব্যাটরক দ্য লিপার, যে প্লে করেছিল ইউএফসির ওই ফাইটারটা, যে নামটা আমার মনে নেই, যার সাথে একটা প্রথম দিকে একটা ফাইট সিন আছে। আমি ওকে ফলো করি, বাট ওর নাম এখন আমারও মনে পড়ছে। হ্যাঁ জর্জেস সেন্ট পিয়ার। আর এইখানে বেসিক্যালি ওই গোটা গল্পটা করে দিয়েছে সার্পেন্ট সোসাইটি, আর জন কার্লো এসপোজিটো হলো সাইড ওয়াইন্ড। অমর, তো তুমি আটকে গেছো। হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো কি বলছিলাম, আমি সাইড ওয়াইন্ডার অবধি গেলাম। তো এখানে ওই ব্যাপারটা আছে, প্লাস এটাও আছে যে দুটো সিনেমাতেই দের ইজ অ্যান আর্মি ব্যারাক্স, ওই আর্মি ব্যারাক্স এর মধ্যে আসল মিস্ট্রিটা আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি খবরটা যাওয়া যায়, সেটা একটা জার্নি আছে, সেটা একটা ডেস্টিনেশন আছে, ঠিক আছে। আর দুটোর ক্ষেত্রেই শিপের মধ্যে একটা লড়াই আছে, কাইন্ড অফ। ইন উইন্টার সোলজার ওখানে হেলি ক্যারিয়ারে লড়াই আছে, ইন দিস অনেকগুলো ব্যাটল শিপস আছে, ফ্লাইটের অ্যাকশন সিকোয়েন্স আছে, যেখানে ক্যাপ্টেন আমেরিকা লড়াই করছে। স্ক্রিন প্লে মোরাললেস উইন্টার সোলজারের টেমপ্লেটটাকে সুন্দর বসিয়ে দিয়েছে। তাহলে এবার প্রশ্ন আসে যে কাজ করলো না কেন? আমি বলবো না যে পুরোপুরি কাজ করেনি। এই সিনেমাটা হলো বেসিক্যালি প্রত্যেকটা সিনেম্যাটিক ইউনিভার্সে কিছু কিছু সিনেমা থাকে যাদের বেসিক কাজ হলো গল্পটাকে আগিয়ে নিয়ে যাওয়া, এবং গল্পের যা গোটা ইউনিভার্সের যে নিটিগ্রিটি, ওই নিটিগ্রিটি গুলোকে হ্যান্ডেল করা। in Marvel Cinematic Universe there are two films like that. একটা ছিল Iron Man 2, আর একটা ছিল Avengers Age of Ultron. Age of Ultron অনেকজনদেরই পোষায়নি, কারণ মাঝখানে ওই থরের গল্পটা রিগার্ডিং দ্য ইনফিনিটি স্টোন ফোন ঢোকানো হয়েছিল, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার ছিল, সেই জন্য অনেকজনদের পোষায়নি। আর আয়রন ম্যান 2 পুরো ইউনিভার্সটা কি সেট আপ করছিল আয়রন ম্যান 2 তোমার হিন্দিতে, কারণ এখানকার লোকেরা প্রচুর হিন্দি সিনেমা দেখে, হিন্দিতে স্ত্রী 2 ইজ এসেনশিয়ালি আ ওয়ার্ক। স্ত্রী 2 হলো একটা ওয়ার্কের সিনেমা। স্ত্রী 2 কে ওই ভেরিয়ার পোস্ট ক্রেডিট সিন কানেক্ট করতে হলো, স্ত্রী 2 কে দেখাতে হলো, স্ত্রী 2 কে অক্ষয় কুমারের ভিলেনকে ইন্ট্রোডিউস করতে হলো, অনেক কিছু করতে হলো, কিন্তু সিনেমাটাকে সিনেমাটা ব্লোটেড হয়ে গেল। এই সিনেমাটাও বেসিক্যালি তাই। তার উপরে কি হয়েছে, এই সিনেমাটার মধ্যে এত রিশুট হয়েছে, ঠিক আছে, এই সিনেমাটার গল্পটা অনেকভাবেই ক্র্যাক করা যায়নি। এক নম্বর ব্যাপার হলো এটা তো ঘটনা, ঠিক আছে। সিনেমাটা যখন ডেভেলপ করা হয় তখনও ট্রাম্প সেকেন্ড টার্মে আসেনি, ঠিক আছে, তখন বাইডেনের টার্মই চলছে মোটামুটি, তখন ডেভেলপ করা হয়। কিন্তু এটা তো ঘটনা যে হ্যারিসন ফোর্ডের থান্ডারবোল্ট রস ওয়াজ ক্লিয়ারলি ডিজাইনড, অ্যাট লিস্ট রেড হাল্ক বানিয়ে থান্ডারবোল্ট রসকে ওয়াজ ক্লিয়ারলি ডিজাইনড টু বি অ্যান অ্যালেগরি ফর হিম। আমি এটাতেও অবাক হব না যদি অরিজিনাল স্ক্রিপ্টটাতে থান্ডারবোল্ট রসের ক্যারেক্টারাইজেশনটা আরো অ্যাগ্রেসিভ আর আরো উগ্র হতো, এটাতেও অবাক হতাম না। আমার মনে হয়েছে ওটাও চেঞ্জ করা হয়েছে, সেই জন্য হ্যারিসন ফোর্ডের ক্যারেক্টারটা অনেক বেশি ব্যালেন্সড। আর সত্যি কথা বলতে কি, তুমি যদি হ্যারিসন ফোর্ডকে একজন অ্যাক্টর যদি তুমি নাও, তাহলে কি করে হবে? তাহলে তো তোমাকে একটা বড় রোল ওনাকে দিতেই হবে। উনি কি বেশ বসে থাকবেন নাকি?
আর হ্যাঁ, আর একটা কানেকশন উইথ উইন্টার সোলজার যেটা বলে রাখি, উইন্টার সোলজার ওয়াজ আ 70s প্যারানয়েড পলিটিক্যাল 70s প্যারানয়া থ্রিলার, কোল্ড ওয়ার প্যারানয়া থ্রিলার বেসিক্যালি উইন্টার সোলজার ওটাকে হোমাজ দিচ্ছে। এবং ওই সিনেমাটার মধ্যে একজন ওই সময়কার 1970s এর একজন অ্যাক্টরকে আনা হয়, যে অ্যাক্টরটা ওয়াজ ফেমাস ফর প্লেইং ইন দি 70s প্যারানয়া মুভি, দ্যাট ওয়াজ রবার্ট রেডফোর্ড। And Robert Redford was the hero of that movie, kintu hero of those movies, but in Winter Soldier he was the villain. Alexander Pierce was a Hydra agent. In this Harrison Ford ke ana hoyeche because Harrison Ford played the president or a version of it in Air Force One. In Air Force One, plus উনি জ্যাক রায়ানের রোল করেছেন। জ্যাক রায়ানের রোলের মধ্যে পেট্রিয়ট গেমসে উনি ছিলেন আর ক্লিয়ার এন্ড প্রেজেন্ট ডেঞ্জার, ইফ আই এম নট মিস্টেকেন হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট। সো ইউ গেট দ্য আইডিয়া, প্রচুর হোমাজেস আছে, সবকিছু আছে। এইসব অনেক ছোটখাটো জিনিস পয়েন্ট আউট করা যায়, আমি সেটা অস্বীকারও করছি না, কিন্তু সিনেমাটার মধ্যে মানে সিনেমাটা অনেক কিছু করতে গেছে, অনেক কিছু ঘেটে দিয়েছে, সিনেমাটার মধ্যে সব থেকে বড় প্রবলেম হলো সাপোর্টিং ক্যারেক্টার গুলোর কোনো পার্সোনালিটি নেই। না, সাবরার, আই এম সরি, ওনার নাম তো আর কমিক্সে নেয়নি, জানো না? হ্যাঁ, ওনার নাম তো কমিক্সে নেয়নি, বাট উনি যে ক্যারেক্টারটা প্লে করছেন তার নাম হলো সাবরা। তিনি হলেন একজন ইসরায়েলি সুপার হিরোইন, কিন্তু এখানে যেহেতু যা ঝামেলা চলছে বাইরে, সেই অনুযায়ী ওনার ক্যারেক্টারটাকে পাল্টে বেসিক্যালি রেড রুমে করে দেওয়া হয়েছে। অথচ ওনার এথনিসিটি কিন্তু চেঞ্জ হয়নি, ভগবান জানে। যাই হোক, তো উনি ক্যারেক্টারটা বেসিক্যালি একটা ব্ল্যাক উইডো স্ট্যান্ড ইন উইথ নান অফ দ্য পার্সোনালিটি। আর ড্যানি রামিরেজ অ্যাজ দ্য ফ্যালকন is basically supposed to be what Natasha Romanoff was supposed to be for Steve Rogers in Winter Soldier, the quick sidekick who is also intelligent, but Danny Ramirez এর পোর্ট্রেয়ালটা কাজ করে আর সবথেকে খুবই ব্ল্যান্ড না। তবে ওদের কিছু কনভারসেশন আমি এনজয় করেছি, বাট ইন্ডিভিজুয়ালিটি নেই সেরকম ভাবে, ক্যারেক্টারটা মনে দাগ কাটে না। কিছু সিন মনে দাগ কাটে, একসঙ্গে ফ্লাইং এর কিছু সিন, বাট দ্যাটস ইট। কিছু সিন দাগ কাটবে না। আর আমার যেগুলো ভালো লেগেছে, এক নম্বর হলো ইটার্নালস এর ব্যাপারটা, যেটা নিয়ে আমি ভেবেছিলাম যে ওইভাবেই হয়তো অ্যাডামেন্টিয়ামটা ইন্ট্রোডিউস করবে। ইটার্নালস এর ওই ব্যাপারটাকে ফাইনালি অ্যাড্রেস করলো, ওটা দিয়েই অ্যাডামেন্টিয়ামকে ইন্ট্রোডিউস করলো, কিন্তু ভীষণ মানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন করে তারপর আর কিছু করলো না বেসিক্যালি, যেটা সত্যি অবাক লাগলো, বাট যাই হোক। আর সেকেন্ডারিলি যে ব্যাপারটা হলো যে বেসিক্যালি এই স্যামুয়েল স্টার্নস অ্যাজ দ্য লিডার, ওকে এসেনশিয়ালি কোনোভাবে ঠিকঠাক করে লেখাই হয়নি, হি ইজ নট মেনেসিং। না দেখো, ও তো মেনাসিং। আমি তোমাকে একটা কথা বলি, মানে এটা বোধহয় আমি একটা এমসিউর এক্সাম্পলই দিই, ঠিক আছে? এখন তো ওই শোজ গুলো এমসিউ তে ঢুকে গেছে, লিডারের যা পাওয়ার্স, লিডারের যা ক্যাপাবিলিটি, ওই সিমিলার ক্যাপাবিলিটি ইজ অলসো শেয়ার্ড বাই, মানে sort of shared by another character who can control people's minds and influence them. That person is the Purple Man, যেটা ডেভিড টেনেন্ট প্লে করেছিল ইন জেসিকা জোনস। ঠিক আছে, জেসিকা জোনসের সিজন 1-এ, ওই সিরিজের সিজন 1টা দেখো, ডেভিড টেনেন্টের পারফরমেন্স দেখো, এবং ডেভিড টেনেন্টের রোলটা প্লে করেছে, ওই রোলটাতে বোঝা যায় যে পার্পল ম্যান এত ডেঞ্জারাস কেন। ওই ডেঞ্জারটা নেই। আর সব থেকে বড় ব্যাপার হলো কি, যে এই গোটা সিনেমাটা মনে হচ্ছে না, অনেক ক্ষেত্রেই তুমি যদি নোটিস করো, ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু রুমসের মধ্যে হচ্ছে, আর যেসব জিনিসপত্র বাইরে হচ্ছে, স্পেশালি যখন তুমি লিডারকে দেখবে, স্যামুয়েল স্টার্নসকে দেখবে, তোমার দেখেই মনে হবে যেন গ্রিন স্ক্রিনের মধ্যে ওকে দাঁড় করিয়ে রেখেছে। আমি তো খুব সন্দেহ আছে আমার যে এই ভার্সন অফ দ্য লিডার, মানে এই ডিজাইন, এই ব্রেন আলা ডিজাইন অফ দ্য লিডার, আমার তো মনে হয় এটা পাল্টানো হয়েছে লেটার, ওই অনেকগুলো রিশুটের মধ্যে পাল্টানো হয়েছে, এবং এটাকে সিজিআই দিয়ে ঢোকানো হয়েছে। তার কারণ আমার একবারও মনে হয়নি যে অ্যান্থনি ম্যাকি আর এই আমাদের টিম ব্লেক নেলসন এরা একটা রুমে ছিল যখন অ্যাক্টিং করছে, একটা সিনেও আমার মনে হয়নি,
একটা সিনেমা মনে হয় আমি এটা নোটিশ করিনি অতটা মন দিয়ে, সাধারণত আমি নোটিশ করি সব জিনিসপত্রগুলো। আমি না সিনেমাটা দেখতে দেখতে কাইন্ড অফ সিনেমাটার ব্যাপারে না খুব ডান ছিলাম, বিকজ যা যা মানে সিনেমাটা তো প্রেডিক্টেবল হয়ে যায় নিয়ার অ্যাবাউট দ্য এন্ড। আর ওরা রেড হাল্ককে এমন ভাবে গিভ অ্যাওয়ে করে দিয়েছে ট্রেলারে যে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এটা হচ্ছে কি সিনেমার ক্লাইম্যাক্স। ও খেপাচ্ছে, এবার দুজনের মধ্যে গিয়ে ক্ল্যাশটা হবে, তাতে যা ইমেজ ড্যামেজ হওয়ার যা হবে, যে প্রেসিডেন্টই এত বড় একটা সেটা নিয়ে যা ড্রামা হওয়ার হবে, ব্যাস ওখানে গিয়ে জিনিসটা কাইন্ড অফ হয়ে যাবে শেষ। কাইন্ড অফ এরকম টাইপের একটা টুইস্ট আমি তোমাকে বলছি, এটা বোধহয় সুপার গার্ল না ওয়ান্ডার ওম্যান কোথায় এটা দেওয়া হলো না, যেখানে গিয়ে দেখা গেল যে CW অ্যারোভার্সের কথা আমি বলছি, যে প্রেসিডেন্টই অ্যাকচুয়ালি সুপার পাওয়ার্ড বিং, যেখানে লিন্ডা কার্টার ওই ক্যারেক্টারটা প্লে করেছিল। সুপার গার্ল, বড় একটা সুপার গার্ল, সুপার গার্ল। হ্যাঁ, তো এটা হলে পরে মানুষের বিশ্বাস ভরসা আরো বেশি চলকে যায়। বা আমি বলছি তোমাকে, এই সেম জিনিসটা কিন্তু বয়েজের সেশন 4-এও ছিল, যখন ধুম করে হোমল্যান্ডার এসে ওপেনলি বলে দেবে ওই মেয়েটার ব্যাপারে যে ও তো এরকম, ঠিক আছে। তো স্টোরিটার এন্ড পয়েন্ট মানে আমি তোমাকে বলছি যে দেখো আমরা যারা এগুলো প্রেডিক্টেবিলিটি, আমি এই একটা জিনিস নিয়ে আমি মানে সবাইদেরকে যারা যারা রিভিউ করে, সেটা আমাদের এই রিভিউ কমিউনিটি নয়, আই এম টকিং অ্যাবাউট এভরিবডি, আমার এখানে একটাই বক্তব্য, প্রেডিক্টেবিলিটি ইজ নট অ্যান ইস্যু। কিন্তু গল্প কিন্তু ইউ ক্যান অনলি টুইস্ট অ্যান্ড টার্ন সো মাচ। তুমি যদি সিনেমা দেখো, তুমি যদি গল্পের বই পড়ো, একটা পয়েন্টের পরে ইউ ক্যান প্রেডিক্ট হোয়ার ইট ইজ গোয়িং অন। দ্য পারপাস অফ আ মুভি ইজ টু এনজয় দ্য মুভি অর ইজ টু বি এনগেজড উইথ দ্য মুভি ডেসপাইট দ্য প্রেডিক্টেবিলিটি। তুমি যদি এনগেজ থাকো না সিনেমাটার মধ্যে, তুমি প্রেডিক্টেবল জেনেও ইউ উইল বি এনগেজ উইথ দ্য মুভি। এই সিনেমাটা প্রবলেমটা এটাই হয়েছে যে আমরা এনগেজ থাকতে পারি না। গল্পটা প্লটিংটা খুব উইক, মানে বোঝাই যাচ্ছে যে জিনিসটাকে পুরো দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, মানে দুটো কনফ্লিক্টিং গল্পকে কোনোভাবে ক্র্যাক করানো হয়েছে। এইটা আমি আমার রিভিউতে বলছিলাম যে এদের কাছে প্রচুর আইডিয়া ছিল কিন্তু কোনোটাই ওয়ার্কআউট করেনি। তখন এরা হাল ছেড়ে দিয়ে যে চলো সিভিল ওয়ার থেকে নেবো, উইন্টার সোলজার থেকে নেবো, নিয়ে করবো পাঞ্চ করে বানিয়ে দিলাম। সিকোয়েন্স ওয়াইজ, ক্যারেক্টার ওয়াইজ তুলে 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 নিয়ে জাস্ট খালি পাজল সলভ করার মতো করে বসিয়ে দাও। হ্যাঁ, কারণ তুমি টেমপ্লেট তো দেখিয়েছো, টেমপ্লেট তো আছেই, টেমপ্লেটটা একদম এক। বাট ব্যাপারটা ওটাই হলো যে আমার জাস্ট একটাই বক্তব্য, যে লোকেরা যে বলছে মানে দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, অনেকেই বলছে দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, আমার মনে হয় দ্যাট ইজ আ হাইপারবলি। This is not one of the worst. This is definitely not as bad as Ant-Man and the Wasp Quantumania. Quantumania জঘন্য, Quantumania দেখা যায় না, ঠিক আছে, Quantumania অ্যাকচুয়ালি দেখা যায় না। This is not as আমার তো মনে হয় এটা বোধহয় থর লাভ এন্ড থান্ডার। হ্যাঁ, থর লাভ এন্ড থান্ডার আমার এর থেকে বাজে লাগে। থর লাভ এন্ড থান্ডার, হ্যাঁ। তো আমি একবারও বলবো না যে সিনেমাটা মানে এতটা বাজে। ইজ দ্য মুভি উইক? ইয়েস, অ্যাবসলিউটলি। ডাজ অ্যান্থনি ম্যাকি ডিজার্ভ বেটার? হ্যাঁ, আই অ্যাডমিট অ্যান্থনি ম্যাকি অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা ডিজার্ভস বেটার। আমার যে ভয়টা ছিল তোমার আগের লাইভ স্ট্রিমটাতে, যে যা ফ্যালকন এন্ড উইন্টার সোলজারে বেসিক্যালি বলেছিল রিগার্ডিং হিজ এক্সিস্টেন্সিয়ালিজম উইথ বিং আ ক্যাপ্টেন আমেরিকা ফর দ্য মডার্ন ওয়ার্ল্ড, সেই জিনিসটা রিডান্ডেন্ট হয়ে যাবে, কারণ একই জিনিস ঘুরাতে পেঁচাতে থাকবে। সেইটা করেনি। এটা কিন্তু একটা ন্যাচারাল ইভলিউশন অফ দ্য স্টোরি এনিওয়ে, কারণ এখানে বেসিক্যালি বোঝাচ্ছে আমার অ্যান্থনিকে দেখে মনে হলো যে ওনারা ম্যাচিওর হয়ে চলে গেছে। হ্যাঁ, আমি কিছু ইন্টারভিউ দেখলাম, হি হ্যাজ বিকাম ম্যাচিওর। মানে ওর এই ম্যান অফ স্টিলকে খিল্লি করা থেকে আমার ওর প্রতি একটুখানি হালকা ছিল, যে বেশি কথা বলে। বাট নো, আমার মনে হয় যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে একে কি নিয়ে তুমি আরেকটা ফিল্ম দেখতে চাও, ক্যাপ্টেন আমেরিকা, আই উইল সে ইয়েস।
হি নিডস আ বেটার ফিল্ম। সিনেমাটা স্ক্রিপ্টিং এ প্রবলেম আছে, সিনেমাটা গল্প স্টোরি টেলিং এ প্রবলেম আছে, বাট হি নিডস আ বেটার ফিল্ম। হি ইজ নট দ্য প্রবলেম ইন দ্য মুভি, হি ইজ নট দ্য প্রবলেম ইন দ্য মুভি। আর অ্যাকশন সিকোয়েন্সেস গুলোতে লোকেরা যে ক্রিটিসাইজ করছে প্রচন্ড ডজি সিজিআই, তাতে আমি একটা কথাই বলবো, কোন মার্ভেল সিনেমাতে ডজি সিজিআই থাকে না? না না, আমি আমি ভিএফএক্স এর লোকজনকে যতটা বেশি কমপ্লেন করতে দেখলাম তার থেকে বেশি অ্যাকশন সিন নিয়ে, যেটা আমিও কাইন্ড অফ করেছি, বিকজ অ্যাকশন সিন, লাস্টের যে অ্যাকশন সিনটা, দ্যাট ওয়াজ কোয়াইট এনজয়েবল, বাট হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন গুলো না খুবই না, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন গুলোতে কোনো ইয়ে নেই, কোনো এনার্জি নেই। আমার মনে কি হয়েছে, জুলিয়াস ওনা যে ডিরেক্টর, ওই ডিরেক্টরটা তুমি দেখবে প্রচুর 360 ডিগ্রি শট মারছে, ঠিক আছে? ও অনেক লং টেক নিচ্ছে আর অনেক 360 ডিগ্রি শট মারছে, ও কিন্তু কাট করছে না, সেজন্য ভিসারাল ব্যাপারটা নেই। তাতে কি হচ্ছে, তুমি কোরিওগ্রাফিটা যে করছো, তোমার কোরিওগ্রাফিটা যে আলটিমেটলি স্টান্ট পিপলরা করছে, এবং সেটাতে যে এনার্জিটা যে কম, সেটা আরো বেশি ফুটে উঠছে। হ্যাঁ, এবং আজকালকার দিনে এই যে মানে বর্ন সিরিজ হিট হওয়ার পর থেকে এই যে কুইক কাট যে অ্যাকশন গুলো, যে হাত ফলো করছে, পা ফলো করছে, খুব কুইকলি ক্যামেরা মুভ করছে, দেন আবার ওয়াইড অ্যাঙ্গেলে যাচ্ছে, আবার জুম হচ্ছে, ওকে, এবং মাল্টিপল অ্যাঙ্গেল যে চেঞ্জ হচ্ছে, এই যে ব্যাপারটা, ঠিক আছে, যেটা নিয়ে অনেকেই কমপ্লেন করে যে এটাতে করে আমরা অ্যাকশনের ওটা করার একটা তরিকা আছে, দেখো। হ্যাঁ, ওটা করার একটা ইয়ে রয়েছে, ওটাকে সবাই ক্র্যাক করতে পারে না। এবার ওটাই কিন্তু আজকে হলিউডের সমস্ত জায়গাতে ইউজ হয়, বিকজ স্টান্টম্যানদের যে ল্যাগিং যে ব্যাপারটা, বা কোনো ধরো মেইন হিরো পারফর্ম করতে পারছে না, সেটা ঢেকে যায় ওই কুইক শট গুলো দিয়ে, এবং সেগুলোতে স্পিড র্যাম্পিং অ্যাড করে দেওয়া হয়, ফলে পুরো জিনিসটাই মনে হয় যে খুব ফাস্ট পেসে হচ্ছে, খুব কুইকলি হচ্ছে, দেখতেও কাইন্ড অফ ভালো লাগছে, ঠিক আছে? আর আরো ব্যাপার হলো যে ধরো এই যে ধরো এই সাবরার একটা অ্যাকশন সিকোয়েন্স আছে ওই বাংকারটার মধ্যে। এক মিনিট দাঁড়াও, বাট এখানে যে প্রবলেমটা হচ্ছে বলে আমার মনে হয়, when you are using a wide angle lens or when you are using this 360 degree angle movement, তখন পারফর্মারদেরকে পিক পারফর্ম করতে হয়, নাহলে ওটা দেখতে ভালো লাগবে না, নাহলে দেখতে ভালো লাগে না। এক্স্যাক্টলি। আর সবথেকে বড় তুমি কিংসম্যানের 2014 সিনেমাটা তুমি কিংসম্যান ছাড়ো, আমি কিংসম্যান ধরছি না, কিংসম্যান অনেক আগে, আমি জন উইক ধরছি। জন উইকে তো ওইসব কুইক কাট নেই। জন উইকে চ্যাড স্টাহেলস্কি বেসিক্যালি একটা মাস্টার শট নেয়, মাস্টার শট নিয়ে ধরে থাকে, কিয়ানু রিভস অ্যাকশন করে যাচ্ছে। ওটা ভালো কেন লাগে? এক হলো মিউজিকটা অসাধারণ চুজ করে, আর দ্বিতীয় হলো কিয়ানু রিভস আর যারা স্টান্টম্যান, ওদের পিক পারফরমেন্স হ্যাঁ এক্স্যাক্টলি, ওদের পিক পারফরমেন্স থাকে, তো ওইটাও তো করতে হয় না। ও আর সব থেকে বড় কথা কি জানো তো, এই মাস্টারে মানে অ্যাকশন অ্যাকচুয়ালি ক্যাপচার করা, এটার যারা গুরু তারা কেউ হলিউডে এক্সিস্ট করে না, ঠিক আছে? না, স্টাহেলস্কি আছে এখনো, আমার মনে হয় স্টাহেলস্কি পারে, এগুলো জ্যাকি চ্যান ওদের কাজ না। স্টাহেলস্কি দেখো ডনি ইয়েনের থেকে অনেক ইন্সপায়ার, ঠিক আছে? স্টাহেলস্কি হলো ডনি ইয়েন থেকে ইন্সপায়ার, জ্যাকি চ্যান থেকে ইন্সপায়ার। স্টাহেলস্কির ব্যাপারটা যেটা, স্টাহেলস্কির কাছে যদি ভালো লোক যদি থাকে স্টান্ট পারফর্মার, ও জিনিসটাকে কিন্তু উতরে দেবে, এবং ও যেহেতু ওই মানে কোরিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, হি হ্যাজ গুড পারফর্মার, ঠিক আছে? মানে ওর নিজের পারফরম্যান্স রয়েছে। দেখো কোরিওগ্রাফি পারফর্মার থেকে ডেভিড লিচও আসছে, কোরিওগ্রাফি পারফরম্যান্স থেকে ডেভিড লিচও আসছে। ডেভিড লিচ একসঙ্গে, না স্টাহেলস্কি আর লিচ তো একসঙ্গে এসেছিল, রাইট? জন উইকে দুজনেই তো ছিল, মানে দুজনে তো প্রথমটা দুজনেরই ছিল। হ্যাঁ, প্রথমটা দুজনেরই ছিল, তারপর স্টাহেলস্কি নিয়ে নেয়, আর লিচ অ্যাটমিক ব্লন্ড করে, যেটা মোটামুটি একটা খারাপ সিনেমা নয়, ঠিকঠাক সিনেমা। বাট আমি ওটাই বলছি যে আমার তোমার অ্যাটমিক ব্লন্ডে ওই জায়গাটা মনে আছে, সিঁড়ির মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, ঠিক আছে? ও বাবা, মানে আমার ক্লান্ত লাগছে দেখে যে ভাই কি হচ্ছে। ওগুলো দারুণ লাগে, ওই যখন লড়াই করতে করতে বোঝা যাচ্ছে যে ওরা ক্লান্ত হয়ে পড়ছে কিন্তু লড়ে যাচ্ছে, ওগুলো দুর্দান্ত লাগে। ক্লান্ত হবে মানে আমি বলছি যে ওয়ান থেকে মানে যত আছে ফিল্ম, তার মধ্যে কিন্তু অ্যাটমিক ব্লন্ড, ডিয়ার ডেভিলের কিছু সিন আছে, মানে সেশন 1, 2, 3, এগুলো কিন্তু গডলি স্ট্যাটাসে চলে গেছে, ঠিক আছে? ওং বাক, মানে এগুলো নিয়ে সবাই কথা বলে, ওকে?
আমি সাউথ ইন্ডিয়ান কোন একটা ফিল্মে একবার দেখেছিলাম, খুব ভালো ওয়ান টেক একটা সিকোয়েন্স, যেটা একটা ফ্ল্যাটের ফ্লোর টু ফ্লোর যাচ্ছে আর বাইরে থেকে মাস্টারে অ্যাজ ইফ দেয়ালগুলো নেই সেটা দেখানো হচ্ছে। বাট সিনেমাটা না রকি 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 কি সিনেমাটার নাম রকি 2021 সালে সিনেমাটার নাম রকি। সিনেমাটা ওয়াজ ডিরেক্টেড বাই অরুণ মাথেশ্বরন। তুমি আমাকে অরুণ মাথেশ্বরন রকি 2021 সাল সার্চ করে দেখবো তো। আমি সিনেমাটার নাম ভুলে গেছি বলে আমার মনে আছে, কিন্তু ওল্ড বয়ের ওই যে সিঙ্গেল করিডোর ফাইট সিকোয়েন্সটা আছে, ওই ফাইট সিকোয়েন্সটা নিয়েছিল। ওটা একটা কনস্ট্রাকশন সাইটে বিল্ডিং করেছিল, সেই জন্য ওই সাইডে কোনো দেওয়াল ছিল না, সেই জন্য ওইখান থেকে পুরো জিনিসটা একটা ওয়ান টেকের মতো একটা সিঙ্গেল মাস্টার শট। দারুণ লেগেছিল। ওই কিছু মোবাইল গেম গুলো হয় না, আরে বলো না ওই যে কন্ট্রার যে পুরোনো যে গেম গুলো একটা লেভেল করে উঠছে, ওটা দেখতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, তো আরো একটা ব্যাপার অনেক লোকজনদের পছন্দ হয়নি, অনেক লোকজনদেরই বলবে যে এই ক্যাপ্টেন আমেরিকা কি করে মানে সুপার সোলজার সিরাম না নিয়ে। এই ক্যাপ্টেন আমেরিকার না অনেক টেকনোলজি বেসড লড়াই, ঠিক আছে? কি হয়েছে, ওর স্যুটটা অনেক এনহ্যান্স করছে, ও উড়তে পারছে, ওর গ্র্যাপলিং ইয়ে আছে, প্লাস ওর যে রেড উইংটা ইজ এসেনশিয়ালি আ ড্রোন। কথা বলো, ওর যে জামাটা লিটারালি ওর গ্লাভস এর এই পোর্শনটায় ওরকম ভাবে গুটিয়ে পড়ে আছে, এই জায়গাটা এক্সপোজড, ঠিক আছে? ব্ল্যাক প্যান্থারের স্যুট বলি, কিলমঙ্গরের স্যুট বলি, ফুল বডি কভার্ড, দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আর্মোর টাইপ অফ টেক্সচার। এখানে ওর হাতের এখানটা খালি, ঠিক আছে? তাই কি? হ্যাঁ খালি তো এই জায়গাটা, ঠিক আছে? মানে তো গুটিয়ে পড়েছে, ঠিক আছে? এই গ্লাভ এইখানে ওর হাতের এক্সপোজ পার্ট, এইখান থেকে ওর স্যুট আরম্ভ হচ্ছে, পুরো বডি দিয়ে ছড়িয়ে রয়েছে। থিং ইজ, দেখো মানে আমি একজনকে দেখলাম ক্রিটিক্যাল ড্রিঙ্কারকে খুব বাজেভাবে রোস্ট করতে, যে দিস ইজ ফ্যালকন, অ্যান্টম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ঠিক আছে? কি একটা যেন অদ্ভুত একটা নাম দিয়েছিল ওকে, তিনটে জগাকে চলে ইয়ে করে। দ্য থিং ইজ যে আমি স্যুট আর ওর পাওয়ার লেভেলে আমি বুঝতে পারছিলাম যে এই দুটোকে আমি সিরিয়াসলি যদি নিই তাহলে গোটা সিনেমাটা অ্যাকসেপ্ট করতেই আমার প্রবলেম হবে, ঠিক আছে? মানে হালকের অতগুলো পাঞ্চ সার্ভাইভ করা, ঠিক আছে, মানে যতই পাওয়ার হার্নেস করুক না কেন। আচ্ছা, রেড হালকে পেনিট্রেট করা যায় এরকম ভাবে? আই ডোন্ট নো, মানে রেড হালকে পেনিট্রেট করা কি এত ইজি? মানে ও স্ল্যাশ করে উইং দিয়ে। হ্যাঁ, মানে স্ল্যাশ তো করাই যায়, কিন্তু রেড হাল্ক তো আবার ইয়েও করে, রেড হাল্ক তো হিলও করে গেছিল সিনেমাটার মধ্যে, সেই জন্য ওটা ফ্যাক্টর নয়। প্রথমত তো এই রেড হাল্কটা অ্যাকচুয়াল রেড হাল্কের ব্যাপারটাই নেই, কারণ রেড হাল্ক যখন হাল্ক আউট করে, রেড হাল্ক পাগল হয়ে যায়, রেড হাল্ক মেনটেন্স হিজ কনসিয়াসনেস। ও বরাবরই তাই ছিল। ওই একদম প্রথম দিকে জেফ লোয়েবের যখন রেড হাল্কটা ইন্ট্রোডিউসড হয় তখন একটু মানে ইয়ে ছিল, হাল্ক আউট করে যেত, কিন্তু তারপরে কিন্তু কনসিয়াসনেসটা মেনটেন করে রেড হাল্ক সবসময় তাই। এইখানে তা নয়। আমার যেটা ভালো লেগেছে যে এইখানে যে হাল্কের যে হাল্ক আউট হয়ে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখিয়েছে, ও যে যখন লাফাচ্ছে, যখন দৌড়াচ্ছে, ওখানে কিন্তু টিজিআই কিন্তু দুর্দান্ত। ওটার পুরো ইনক্রেডিবল হাল্কের বেস্ট দুর্দান্ত। ওইখানে এই পুরো ইনক্রেডিবল হাল্কের ওই অ্যাকশন সিকোয়েন্সটা, ওই যে ওই কলেজের মধ্যে ওই দৌড়ানোর এই অ্যাকশন সিকোয়েন্সটা, ওটা মনে হচ্ছিল পুরো দেখে। তো আমি ওটা দেখে আমি খালি ভাবছি যে এই হাল্কের এই র্যাম্পেজ গুলো আমরা সিনেমাতে বহু বছর হয়ে গেল দেখে, বহু বছর, মানে দুর্দান্ত লাগে। এটা বোধহয় এন্ড গেমের সব থেকে বড় ক্রাইম, যে দেয়ার ইজ নো হাল্ক এন্ড থানোস রিম্যাচ। মানে কি করে তুমি এটাকে ইয়ে করতে পারো, ঠিক আছে? মানে নার্ভ করার, মানে আমি যখন এন্ড গেমের ক্লাইম্যাক্সটা আজও যখন দেখি, যে সবাই দৌড়াচ্ছে, হাল্কও তাদের পেছনে দৌড়াচ্ছে, হাল্কের মধ্যে কোনো অ্যাংরি নেই ভাই, হাল্ক লাফিয়ে সবার আগে গিয়ে পড়বে ওদের মুখের উপরে, ঠিক আছে? তবে না মজা আসবে। সেখানে হাল্ক ক্যাপ্টেন আমেরিকার পেছনে দৌড়াচ্ছে মাইল্ড ম্যানার্ড ওয়েতে, বা হাল্ক একটা করে পাঞ্চ মারছে লোকজন, মানে মার্ক লাফেরোর হাল্কটাকে জাস্ট আমি বলবো যে মানে এগুলো মার্ভেলের বিগেস্ট ক্রাইমের মধ্যে, যে এরকম ভাবে নার্ভ কে করে। তুমি তো শি হাল্ক দেখোনি? না না, আমার প্লিজ দেখো, দেখার কোনো ইচ্ছাই নেই, ঠিক আছে? ওকে,
আমারও সব আলবাল ছোলার ডাল দেখা যাচ্ছে। আমি মিস মার্ভেল দেখিনি, আমি শিয়াল দেখিনি। মিস মার্ভেল ভালো, আমি বলবো মিস মার্ভেল দেখো, মিস মার্ভেলটা সত্যি আমার খুব ভালো লেগেছিল, মিস মার্ভেলটা দেখো, বাট শিয়াল দেখো না। বাট যাই হোক, আমার কেন জানি না এগুলো মানে দূর থেকে দেখেই মনে হয় যে ট্র্যাশ ক্যান স্পটেড, জাস্ট অ্যাভয়েড দ্য ট্র্যাশ ক্যান। না 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 না, মানে সে এখন মানে আমি যখন শিহালকে রিভিউ করেছিলাম আমার প্রচুর গালি এসেছিল, মিসোজিনিস্ট কত কি বলেছিল আমায়, ঠিক আছে, প্রচুর গালি এসেছিল আমার রিভিউতে। তো আমার সেটাতে কোনো বক্তব্য নেই, আই এম দ্য ফার্দেস্ট থিং ফ্রম অল দোজ স্টাফ। যে জিনিস বাজে ভাই সেই জিনিস বাজে, সে তুমি তারপরে মেটা কমেন্ট্রি দিয়ে, আমি এটাও জানি যে শিহাল কমিক্সেও ফোর্থ ওয়াল ব্রেক করতে পারে, ঠিক আছে, বা তাতে কিছু পাল্টায় না। ফোর্থ ওয়াল ব্রেক করা মানে তুমি সিনেমার যা যা ফ্লজ আছে বা শো এর যা যা ফ্লজ আছে সেগুলোকে তুমি ঢাকা দিয়ে দেবে, সেটা হয় না। শিহালকে সিজিআই যথেষ্ট বাজে ছিল, আমি শিহালকের কথা কেন তুললাম, কারণ ওখানেও মার্ক রাফেলো হাল্কটাকে যথেষ্ট ভাবেই মানে কি বলবো, ওই ফেরোসিটিটা নেই হাল্কটাতে, খুব খারাপ লাগে, ফেরোসিটিটা নেই হাল্কটাতে। এন্ড দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক মানে মানে যে কোনো লোককে আমি জিজ্ঞাসা করি 2025 দাঁড়িয়ে সবাই বলে যে ইনক্রেডিবল হাল্ক অনেক বেশি দুর্দান্ত। ওই সিনেমাটার কিন্তু একটা কাল্ট ফলোইং হয়ে গেছে এখন, ঠিক আছে, মানে এটা লোকে স্বীকার করুক কি না করুক। আমি বলবো না যে সিনেমাটা দুর্দান্ত, বাট আমি এটা বলবো যে সিনেমাটা ওই 2008 সালে দাঁড়িয়ে ওটার যা মানে মাইন্ডসেট ছিল, যা সিনেমা তৈরি করতে চেয়েছিল বেসিক্যালি, ওটার কিন্তু খুব একটা কিছু বড়সড় অ্যাম্বিশন ছিল না। ওই সিনেমাটার যা অ্যাম্বিশন ছিল ওটাই করেছে। দে ওয়ান্টেড টু মেক আ হাল্ক মুভি, they wanted to make a fighting movie, Hulk versus US Army আর Hulk versus Abomination, that's what they wanted to do. দুটোই তো মেইন অ্যাকশন সিকোয়েন্স, টেকনিক্যালি সিনেমাটা তিনটে অ্যাকশন সিকোয়েন্স। একটা হলো ওই প্রথমবার যখন ব্রুস ব্যানারকে ডিসকভার করা হয় ফ্যাক্টরিটার মধ্যে, ওই ফ্যাক্টরির মধ্যে, তারপরে এই কলেজের মধ্যে যেখানে হাল্ক আউট করবে, ওকে বাঁচাবে, আর ফাইনালি নিউ ইয়র্কের ওই হার্লেমের ফাইটটা, এই তিনটে তো অ্যাকশন। অনেক সেরা কথা বলি, আই অ্যাকচুয়ালি লাভ দ্যাট মুভি ফ্রম দ্য ডে ওয়ান। আমি জীবনে কোনোদিন বুঝিনি ইনক্রেডিবল হাল্ক এত হেট কেন পেয়েছে, ঠিক আছে, কারণ 2008-এ খুব অড সব ফিল্ম এসেছিল। আই গেস আমি হ্যাংকক জাম্পার আর ইনক্রেডিবল হাল্ক, হ্যাংকক জাম্পার, ইনক্রেডিবল হাল্ক, আয়রন ম্যান আর ডার্ক নাইট, প্রত্যেকটা সিনেমা দুর্দান্ত ছিল। প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা ডার্কিশ টোন ছিল, একটা সিরিয়াস ব্যাপার ছিল, ঠিক আছে, আন্ডারলাইং একটা সিরিয়াস একটা ব্যাপার ছিল। প্রত্যেকটা সিনের মধ্যে হিরোরা অত্যন্ত ব্যাডাস ছিল এবং তাদের রিয়েল প্রবলেম ছিল, লাইক দে আর বিং হান্টেড। আসলে কি বলতো, হাইন্ডসাইট না ফ্যাক্টর করে। ওই সময় দাঁড়িয়ে সেম ইয়ারে ডার্ক নাইট বেরোচ্ছে, সেম ইয়ারে আয়রন ম্যান বেরোচ্ছে, ওদের তুলনায় ইনক্রেডিবল হাল্ক ওয়াজ অলমোস্ট কি বলবো পাল্পিয়ার, অনেক বেশি পাল্পি। আমার কিন্তু মনে হচ্ছে মানে দেখো মানে হাল্কের যে বেসিক কনসেপ্ট, যে একটা লোককে ওয়েপন বানিয়ে দেওয়া হয়েছে যার ওয়েপন হওয়ার কোনো ইচ্ছা নেই, সে লোকটা অ্যাকচুয়ালি একটা শান্তিপ্রিয় লোক, এবার ওকে পালাতে হবে, ও কিছুতেই সরকারের হাতে আসবে না। খুব বেসিক একটা গল্প ইনক্রেডিবল হাল্কের, খুব বেসিক একটা গল্প, তার সাথে ওই রকম আনস্টপেবল রুথলেস পাওয়ার হাংরি একটা ভিলেন, ঠিক আছে। হাল্কের বেসিক কনসেপ্ট হলো হোয়াট ইফ ডক্টর জেকিল ওয়াজ আ সুপার হিরো। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে আমি জানি না, আমার কিন্তু খুব খুব ভাল লেগেছিল, ঠিক আছে। দেন আমি অনেক কিছু দেখেছি, অনেক গালাগালি, বাট আমি যদি ডিজাইন ওয়াইজ যদি যাই তো ইনক্রেডিবল হাল্ক, এরিক বানার হাল্ক আমি বলি, বা মার্ক রাফেলোর হাল্ক আমি বলি, এডওয়ার্ড নর্টনের হাল্কের পুরো গেট আপটা প্রচুর আলাদা। অ্যান্ড অ্যাকচুয়ালি কতগুলো গ্রেট শট ছিল। ও যখন ক্লাইম্যাক্স ফাইটে হেলিকপ্টার থেকে জাম্প যখন করবে, ও ট্রান্সফর্ম হবে না, সোজা রাস্তায় এসে পড়বে, সেখান থেকে ওর হাতটা বেরিয়ে, তারপর ধরো ওই কলেজের মধ্যেও ওকে ওই গ্লাস করিডোরের মধ্যে আটকে দেওয়া হয়েছে এবং পুরো স্মোক বোম বিয়ে করা হয়েছে, তারপরে ওর হাতটা গ্লাসের উপর পড়ে তারপর ভেঙে সামনে আসে, লাইক প্রচুর আইকনিক শট ছিল যেগুলো আমি আসলে কি হয়েছে তুমি যদি অবজেক্টিভলি চিন্তা করে দেখো, ওই গ্রাফিক্স গুলো ফর ইটস টাইম একটু ভিডিও গেম হলেও ব্যাপারটা অনেক ভালো লাগে। আর এখন কারেন্টলি কি হয়েছে, কারেন্টলি সিজিআই যে ওভার ইউজড হয়,
এবং আমরা যে রেটে সুপার হিরো সিনেমাতে সিজিআই এর ওভার ইউজ দেখেছি, আমরা তো বুঝতে পারি সিজিআই কত বাজে সিজিআই হতে পারে। ঠিক আছে, মানে কমপ্লিটলি রিয়ালিটি ব্রেক করে দেয়, এত বাজে সিজিআই হয়। ঠিক আছে, তো ওই তুলনায় তো ইনক্রেডিবল হলো অনেক বেটার। যাই হোক, আসল কথা হলো যেটা কথা হচ্ছিল ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে, এক তো এটা, আর একটা হলো বক্স অফিস নিয়ে। বক্স অফিস 70% ড্রপ খেয়েছে, 68%। এবং হ্যাঁ ওই তো। কি মনে হয় তোমার ফাইনাল কিউম কত অবধি যাবে? হোয়াট উইল বি দ্য ফাইনাল কিউম? আন্ডার 500 মিলিয়ন? হ্যাঁ আমার মনে হচ্ছে আন্ডারই থাকবে, ধরো ঠিক আছে, হয়তো পৌঁছতে পারে, বাট আই ডাউট পৌঁছাবে না। ইন্টারন্যাশনালি বিশাল কিছু তোড়ফোড় করছে এই সিনেমাটা। না ওয়ার্ড অফ মাউথ ভালো নয় সিনেমাটার, which is very surprising to me। মানে ওয়ার্ড অফ মাউথ এতটাও খারাপ হওয়া উচিত না। ইট গট আ B- সিনেমা স্কোর, এতটাও খারাপ হওয়া উচিত না। আসলে কি বলতো, আসলে এটাও তো একটা ঘটনা, লোকেদের ইন্টারেস্ট নেই এই সিনেমাটার উপরে। They are waiting for Disney. They are waiting for the movie to be released on OTT. That's it. এই সেম প্রবলেমটা লোকেরা এখনো কথা বলছে না, এই সেম প্রবলেমটা কিন্তু থান্ডারবোল্টস এর সাথেও হবে। যদি থান্ডারবোল্টস যদি থান্ডারবোল্টস ওপেনিং উইকেন্ডে যদি মানে ক্রিটিক্যালি যদি ঠিকঠাক রিভিউজ না পায়, থান্ডারবোল্টস এর সাথেও কিন্তু এটাই হবে। কারণ পিপল আর ওয়েটিং ফর ফ্যান্টাস্টিক ফোর। People are waiting for Fantastic Four first steps. That's what they are waiting for. একদম সত্যি কথা। আর ওটাই হওয়া উচিত, কারণ এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখেই বোঝা যাচ্ছে মার্ভেলের খুব একটা কিছু কনফিডেন্স ছিল না, ওরা যেভাবে হোক সিনেমাটাকে বের করে দিতে চাইলো। মন বলে ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে আমরা অনেক কথা বললাম, আমরা আস্তে আস্তে করে থান্ডারবোল্টের দিকে আমরা আসি। আমার কিন্তু মন বলে থান্ডারবোল্ট উইল বি আ সারপ্রাইজ হিট সামহাউ। হতে পারে, কিন্তু মার্ভেলের সুপারম্যানকে দেখার প্রচুর লোকের ইন্টারেস্ট রয়েছে। আবার ব্রেভ নিউ ওয়ার্ল্ডের এই আর একটা প্রবলেম, আমি বাকিকে দেখলাম সেনেটর হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত বুঝলাম না কি করে হয়েছে এটা। ফ্যালকন এন্ড উইন্টার সোলজারেও ছিল না, কোনো হিন্টই ছিল না যে ও পলিটিক্সে যাবে। ঠিক আছে, এই জিনিসটা বলতে দেখে ওকে তো নরমাল অ্যাসাসিন বলেই তো মনে হচ্ছে, ওকে তো কোনোভাবে তো ফ্যান্ডার কিছু তো লাগছে না আমার। ঠিক আছে, হ্যাঁ এই জন্য আমি, এবং ঠান্ডা বলছে কিছু কিছু মানে ইমেজেস বেরিয়েছিল যেখানে দেখাচ্ছে যে হি ইজ আ সেনেটর, সো হয়তো এক্সপ্লেইন করবে। ঠিক আছে, কিন্তু আমার মনে হলো যে তুমি যদি ব্রেভ নিউ ওয়ার্ল্ডে ওকে ওভাবেই দেখাও, এইভাবে হঠাৎ করে একটা উদ্ভট একটা ক্যামিও দেওয়ার কোনো যুক্তি ছিল না। ভীষণ অদ্ভুত একটা ক্যামিও আউট অফ নোওয়্যার। মানে I appreciate Sebastian Stan coming in. I love the actor. I love his performance as Winter Soldier. মানে I love his performance as Bucky Barnes. ওকে বাকি বার্নস হিসেবে দারুণ মানায়, কিন্তু মানে গোটা সিনটাই কেমন একটা অদ্ভুত। মানে ওকে একদিন বলা হচ্ছে ভাই একদিন করে দে অ্যাটলান্টার অন্য স্টুডিওতে কাজ করছিস থান্ডারবোল্টস এর জন্য, একটা দিনের জন্য একটু শুট করে দে, বেরিয়ে গেল। জানিও না আদৌ অ্যাটলান্টাতে শুট করেছে কিনা, বুঝছি ওখানেই তো মেনলি এমসিইউ জিনিসপত্র শুট করে। তোমার ফিলিংস কি ফ্যান্টাস্টিক ফোর এর রান টাইমের ব্যাপারে? আমি অবাক হলাম কালকে বললে তুমি, আমি এই খবরটা জানতাম না। 97 মিনিটস ইনক্লুডিং ক্রেডিটস এন্ড এভরিথিং। এটা যদি সত্যি 97 মিনিটস দেন আই এম ভেরি ওয়ারিড। I am very worried. 97 minutes is too low. সিনেমাটাতে হার্ডলি একটা অথবা দেড়খানা হয়তো অ্যাকশন সিন থাকবে। সিনেমাটা 97 আমার মনে হচ্ছে মানে নিউজটা আপডেট হয়ে হয়তো জানবো যে আমরা 2 ঘন্টা হবে হয়তো, কেন জানি মনে হচ্ছে ওটাই হবে। আমার মনে হচ্ছে না এই 97 মিনিটসটা অ্যাকচুয়ালি খুব একটা কনফার্মড বলে। না, আমি অনেক জায়গাতেই দেখলাম যথেষ্ট ভেরিফাইড সোর্স, এবং যদি সিনেমাটা সিরিয়াসলি 97 মিনিটসের যদি হয়, আমি জানি না ওরা কতদূর ওরা কভার করবে। ঠিক আছে, ওদের ব্যাকড্রপ তো দেখাতে হবেই এক্সপোজিশনের জন্য, আগের জন্য ওদের কি এক্সিস্টেন্স, কোন ইউনিভার্স, সেগুলো তো ওরা সেট আপ তো করবেই। তার মধ্যে আমি শুনছি যে 15-20 মিনিট নাকি ডক্টর ডুমের নাকি পোর্শন নাকি রয়েছে,
আর তার মধ্যে আবার রিউমার আছে যে মাইলস টেলরের যে জশ ট্র্যাঙ্কের যে ফ্যান্টাস্টিক ফোর, মাইলস টেলরকে নাকি দা মেকার বলে যে রোগ ভার্সন যেটা রয়েছে আমার মনে হয় না ও থাকবে হিসাবে নাকি দেখা। এবার দেখো কিছু ওয়াইল্ড রিউমার তো আছে, ঠিক আছে, কিছু ওয়াইল্ড রিউমার তো আছে। নাও দ্য থিং ইজ যে বাট স্টিল 97 মিনিটস ইজ ভেরি লেস, ভেরি ওয়ে লেস, ঠিক আছে। এত লেস নেওয়া যায় না, মানে একটু অদ্ভুতই লাগলো আমার শুনে, এত লেস হতে পারে না ব্যাপারটা। লোয়েস্ট রান টাইম অ্যানিমেটেড ফিল্মের জন্য এই টাইম লেন্থের মধ্যে আমি অনেক ভালো ভালো অ্যানিমেটেড সিনেমা দেখেছি, ডিসি এইউ এর যে অ্যানিমেশন গুলো যেগুলো ছিল, কিন্তু লাইভ অ্যাকশনের জন্য। এবং সব থেকে যেটা বাজে ব্যাপার, আমার এই রান টাইমটা শুনেই আমার মনে পড়লো জশ ট্র্যাঙ্কের ওই 2015 ফ্যান্টাস্টিক ফোরের এক্স্যাক্টলি এরকম রান টাইম ছিল, 1 ঘন্টা 24 মিনিট না 1 ঘন্টা 28 মিনিট। মিনিমাম 2 ঘন্টা কি 1 ঘন্টা 40-50 মিনিট লাগে ভাই। দিস ইজ টু লো, টু শর্ট। আমার ওই জন্যই বিশ্বাস হচ্ছে না আসলে, ওই জন্যই আমার বিশ্বাস হচ্ছে একটু বেশি। শোনো, আচ্ছা দাঁড়াও, স্পাইডারম্যান আমি যদিও একটা এপিসোডও দেখিনি, তুমি দেখেছো, and this will be our last Marvel topic for today's video, then we will move on to DC. তো তুমি বলো যে স্পাইডারম্যান বলবে না? হ্যাঁ, ডেয়ারডেভিল নিয়ে কথা বলবে না? আর ডেয়ারডেভিল নিয়ে কথা বলার মতো কিছু আছে? নতুন কোনো ট্রেলার কিছু এসেছে? ওই একটা ছোটখাটো ট্রেলার এসেছিল, ওই ট্রেলারটা মানে একটা টিজারই টিভি স্পট সর্ট অফ, বেসিক্যালি দেখানোর জন্য যে কি হচ্ছে, মানে আসছে যে ব্যাপারটা। আমি তোমার কমিক কনে দেখলাম যে ডেয়ারডেভিলের প্রত্যেকটা স্টোরি নিয়ে আলাদা আলাদা মোটা মোটা বই এবং রাইটারদের নাম নিয়ে আছে, এবং সব বইয়েরই মোটামুটি 4000 করে দাম, ঠিক আছে। তুমি কখনো পেঙ্গুইন থেকে অনলাইনে বই অর্ডার করে কিনেছো বা অ্যামাজন থেকে তুমি কিনেছো? কারণ আমি ডেয়ারডেভিলের, তোমার কাছে মোটা বইগুলো আছে? ডেয়ারডেভিল আমি কিনিনি, ডেয়ারডেভিল আমি ওভাবে কিনিনি। আচ্ছা, বাট আমি মার্ভেল এমনিও কিনবো না, মার্ভেলের দামগুলো অনেক বেশি থাকে। না, আমি ডেয়ারডেভিলের আমি দেখলাম অ্যামাজনে অনেক বেশি দাম দেখাচ্ছে, এবার আমি বুঝতে পারছি না যে ওমনিবাস বলে কি আরো মোটা। মানে আমি দেখেছি হাসের ওমনিবাস, ব্যাটম্যান হাসের ওমনিবাস 9000 টাকা দাম। আরে হাসের গল্পই তো অত বড় নয়, হাস ওমনিবাস অত কি করে, মানে অত পেজেস করতে কোট আনকোট ডিরেক্টরস কাটফাট থাকে না ভিতরে, অ্যানিভার্সারি এডিশন না, তো জিমলি র ড্রয়িং গুলো থাকে, ঠিক আছে, ওর ফার্স্ট ইস্যুর যে স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটা থাকে, অনেক কিছু থাকে এই অমনিবাস গুলোতে, ওই জন্য দামটা বেড়ে যায় অটোমেটিক্যালি, অনেক কিছু থাকে। তবে আমি ভাবছিলাম যে আমি ডেয়ারডেভিলের 2-3টে বই কিনবো, বাট আমার দামের জন্য আমার হলো না। ডেয়ারডেভিলের একদম প্রথম স্টোরি কি গো, মানে ডেয়ারডেভিল কত সালে পাবলিশ প্রথম হয়েছিল? ওই 60s এর দিকে। আমি তোমার এই খবরটা দেখছিলাম, এটা আমি আগেও দেখেছি, আবার মানে ইয়ে হচ্ছিল সার্কুলেট, যে 70s অব্দি নাকি ডেয়ারডেভিল নাকি যথেষ্ট হাসি খুশি টাইপের সুপার হিরো ছিল। হ্যাঁ, ওই ডেয়ারডেভিলের কমিক্স, ডেয়ারডেভিল বেসিক্যালি স্ট্যানলি লিখেছিল, আর্টিস্ট ছিল বিল এভারেট। তারপরে নাকি ফ্র্যাঙ্ক মিলার এসে নাকি রিভ্যাম্প করে, এবং হ্যাঁ বেসিক্যালি ডেয়ারডেভিলের ব্যাপারটা হয় কি, যে ডেয়ারডেভিলের ওই ইয়েলো কস্টিউম ছিল একটা ডেয়ারডেভিলের, ঠিক আছে, ব্ল্যাক, ইয়েলো আর রেড, ওই কস্টিউমটা ছিল ডেয়ারডেভিলের। মোটামুটি ধরো অরিজিনটা মোটামুটি একই, ঠিক আছে, অরিজিনটা মোটামুটি ওই সময় একই ছিল, কিন্তু তারপরে কি হয়েছে, ওই 60s অব্দি জিনিসটা বেশ হাসি খুশিই থাকে। তারপরে হয় কি যে 1970 আই থিঙ্ক, কি বলবো, 1975 বা 6-এ, ঠিক আছে, 1975 বা 6 রজার ম্যাকেনজি যখন রাইটার হয়, ঠিক আছে, মানে অনেক রাইটার পাল্টাতে থাকে, তো তোমার মার্ভ উলফম্যান আছে, তারাই আরো রাইটার্স আসে, ঠিক আছে, তারা মোটামুটি হাসি খুশি করে। জেরি কনভে আসে ইস্যু নাম্বার 72-তে, জেরি কনভে কমিক্সটাকে একটু সায়েন্স ফিকশন মার্কা কমিক করে ফেলে, সেই জন্য ওই ডেয়ারডেভিলে একটা ভিলেন আছে দেখবেন, যার নাম হলো স্টিলম্যান, ঠিক আছে, 20 ফিট লম্বা একটা রোবটের মতো একটা লোক, যার খালি পা গুলো আছে,
স্টিল্টম্যান, উদ্ভট সব ভিলেন আছে। ডেয়ারডেভিল রজার ম্যাকেনজি যখন লিখতে শুরু করে ব্যাপারটা, তখন আস্তে আস্তে সিরিয়াস হয়, এবং রজার ম্যাকেনজি লেখার সময় যদ্দূর আমার মনে পড়ে ফ্র্যাঙ্ক মিলার ঢোকে অ্যাজ অ্যান আর্টিস্ট। ডেয়ারডেভিলের প্রথম রাইটার উনি ছিলেন না, উনি আর্টিস্ট ছিলেন। ফ্র্যাঙ্ক মিলার ওটার মধ্যে অনেক কটা ইস্যু উনি ড্র করেন, তারপরে তিনি রাইটার ডিউটিস নেন। তখন জিনিসটাকে উনি আস্তে আস্তে আরো সিরিয়াস করতে শুরু করেন। ওই একটা নোয়ার যে টেমপ্লেটটা, মানে একটা হিরো ব্রুবেকার, লার্ক, এদের এটা কবে থেকে আরম্ভ হয়েছে? বেন্ডিস তো শুরু হয়েছিল, আমি বলেইছিলাম মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন 2001 বা 2। কেভিন স্মিথ প্রথমে শুরু করেছিল, ঠিক আছে? কেভিন স্মিথ, ডেয়ারডেভিল রিলঞ্চ হয় ওই মার্ভেল লাইফ, ঠিক আছে? ওই জো কোয়েসাদা আর বিল জেমাস বলে একটা লোক, মার্ভেল যখন ব্যাংক্রাপসিতে চলে যায়, বিল জেমাস বলে একটা লোক আর জো কোয়েসাদা, এরা দুজন ব্যাংক্রাপসি থেকে মার্ভেলকে আবার রিসার্জেন্স করানোর জন্য ওরা এমন ভাবে কমিক্স গুলোকে তৈরি করে যাতে মডার্ন অডিয়েন্স পড়তে ইন্টারেস্টেড হয়। তো ওরা প্রথমে কেভিন স্মিথকে আনে, কারণ কেভিন স্মিথ তখন খুব পপুলার একজন ফিল্ম মেকার, ঠিক আছে? কেভিন স্মিথ একজন কমিক বুক ফ্যান, বাই দ্য ওয়ে। কেভিন স্মিথ বিশাল কমিক বুক ফ্যান। তো কেভিন স্মিথকে বলে ডেয়ারডেভিল নিয়ে লিখতে, তিনি লেখেন ডেয়ারডেভিল গার্জিয়ান ডেভিল বলে একটা কমিক 1999-এ। ওটা হলো প্রথম মার্ভেল নাইটস এর রিলঞ্চ। খুব একটা যদি ভুল না হই, আমি সরি, অত খেয়াল নেই, খুব একটা যদি ভুল নয়, কেভিন স্মিথের ঠিক পরপরই মনে হয় বেন্ডিস ঢোকে। আর বেন্ডিস হলো ইন্ডি রাইটার, বেন্ডিস ইন্ডিপেন্ডেন্ট কমিক্স লিখছিল, ঠিক আছে? ও কয়েকটা নোয়ার কমিক্স লিখেছিল, একটা হলো জিঙ্কস বলে একটা কমিক, একটা গোল্ড ফিশ বলে একটা কমিক, ঠিক আছে? তো তারপরে ও আসে মার্ভেলে, এই বিল জেমাস আর জো কোয়েসাদা ওকে হায়ার করে এবং ওকে ডেয়ারডেভিল নিয়ে লিখতে হবে। তুমি যদি ডেয়ারডেভিল কমিক্সটা পড়ো, ডেয়ারডেভিল কমিক্স পড়েই বুঝবে যে এ হলো একটা ইন্ডিপেন্ডেন্ট রাইটার, বেসিক্যালি হি ডাজন্ট গিভ আ শিট, ঠিক আছে? ও হলো পুরো সবকিছু ধ্বংস করে আপেন্ড করে বেসিক্যালি ও গল্প বলবে, নিজের মতো গল্প। বেন্ডিসে বেসিক চালচলন ওটাই ছিল। ওর ডেয়ারডেভিল রানটা ওই জন্য এত ভালো লাগে, কারণ ডেয়ারডেভিল বোঝা যাচ্ছে যে এটা একটা ইয়াং রাইটার, প্রচন্ড এনার্জি রাইটারটাতে। বেন্ডিস যখন অ্যাভেঞ্জার্সে ঢুকেছিল, ওর ফার্স্ট প্রশ্ন ছিল, অ্যাভেঞ্জার্স যদি সব থেকে বড় টিম হয়, যদি অ্যাভেঞ্জার্স ইজ সাপোজ টু বি দ্য করেসপন্ডিং টিম টু ডিসি জাস্টিস লিগ, তাহলে অ্যাভেঞ্জার্স এর মধ্যে স্পাইডারম্যান আর উলভারিন নেই কেন? ওর প্রথম প্রশ্ন। সো লেজিট, কি ভীষণ লেজিট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, তাতে বলে না অ্যাভেঞ্জার্সে কি করে থাকে, এবং ও বললো আমার অ্যাভেঞ্জার্সে থাকবে। ও অ্যাভেঞ্জার্সে যখন ঢুকলো, ওর ফার্স্ট গল্প ছিল অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বলড, যেখানে ও ওয়ান্ডা ম্যাক্সিমোভকে পাগল করে দিল, বেসিক্যালি সাইকিক ব্রেক করিয়ে ম্যাক্সিমাম অ্যাভেঞ্জার্সকে মেরে দিল, অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বলড নাম। তারপরে নিউ অ্যাভেঞ্জার্স রিলঞ্চ হলো, যেখানে অ্যাভেঞ্জার্সের টিম তৈরি হলো, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, স্পাইডারম্যান আর তারপরে সেন্ট্রি। এইটা হলো প্রথম টিম। আর সেকেন্ড বা থার্ড ইস্যুতে উলভারিনকে ঢুকালো। ও হ্যাঁ, লিউক কেজও ছিল। হ্যাঁ, আরে আমার কাছে বোধহয় এই টিমটার একটা দুটো বই আছে, জানো তো? আমি দেখেছি যে লিউক কেজ, উলভারাইন, স্পাইডারম্যান, এরা সবাই, এবং স্পাইডার উম্যান, তুমি যে মেয়েটার কথা বললে, যার ড্রেসটা মানে আয়রন ম্যানের মতো, রেড আর ইয়েলো মিশিয়ে, চোখে ইয়ে পড়ে, আর্ম রয়েছে। আমার কাছে, আমি সেদিনকে আমার পুরোনো কমিক্সের বই ঘাটতে গিয়ে দেখছি স্পাইডার গার্ল, পিটার পার্কারের যে মেয়ে, হ্যাঁ, ওটা হলো একটা অন্য ইউনিভার্স ছিল, ওটা একটা অন্য ইউনিভার্সের কমিক্স আছে। আর ওর ইয়েতে না ডেয়ারডেভিলটা কিরকম ডেভিলের মতো, মাথায় কাইন্ড অফ আগুন টাগুন জ্বলে, ডার্ক ডেভিল, এবং খুব ফ্যাসিনেটিং। ওই ইউনিভার্সটা আমার পড়া নেই, অতটাও পড়া নেই, আমি মানে বেসিক আইডিয়াটা জানি, বাট মানে আমার কাছে স্পাইডার গার্লের প্রায় 8-10 খানার মতো বই আছে, এবং ওই চটি যে কমিক্স গুলো 10-15 টাকার, স্পাইডার গার্ল কিন্তু বেশ হিট ছিল, আসতো কিন্তু। হ্যাঁ, বিশাল বিক্রি হতো,
বিশাল বিক্রি হতো, আমার কাছেও স্পাইডার গার্লের একটা কমিক আছে, বিশাল বিক্রি হতো, মানে ছিল, এখন কোথায় আছে জানি না। যাই হোক, আমাকে আমাকে একদিন দেখছি একজন কমেন্টে লিখেছে, দাদা তোমার কমিক্স এর কালেকশন দেখাও। এবার মানে কালেকশন দেখানোর জন্য না, আমি জাস্ট খালি খুলে বসেছি, খুলে বসে এমন নস্টালজিয়ায় ডুবে গেছি আমি, তার সাথে অ্যালার্জি, কারণ ধুলো পড়ে গেছে সব। আমাকে আমার বইগুলোকে প্রপারলি রাখার জন্য বন্দোবস্ত করতে হবে। যাই হোক, এনিওয়ে আই থিংক দিস ইজ হোয়ার উই এন্ড ডিসকাসিং অ্যাবাউট। বেসিক্যালি লোকেরা যা বুঝতে পারছো, স্পাইডারম্যানটা বলো না, স্পাইডারম্যানটা নিয়ে বলো। না আমি বলছি বেসিক্যালি ডেয়ারডেভিল নিয়ে এত কথাবার্তা বললাম, ডেয়ারডেভিল বর্ন আগেন নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। আমার মনে হয় না, আমার মনে হয় ওরা বর্ন আগেন যে অ্যাকচুয়াল কমিক বুক গল্পটা যেটা ফ্র্যাঙ্ক মিলার লিখেছিল ডেভিড ম্যাজুকেলির সাথে, ওই গল্পটাকে ওরা অ্যাডাপ্ট করছে না। তার কারণ কি, ওই গল্পটা অলরেডি অ্যাডাপ্টেড হয়ে গেছে, ভার্সন অফ ইট ইন সিজন 3 অফ ডেয়ারডেভিল। সিজন 3 অফ ডেয়ারডেভিল বেসিক্যালি বর্ন আগেনেরই অ্যাডাপ্টেশন, ঠিক আছে, মোর অর লেস। সেজন্য ওরা আর ওটাকে অ্যাডাপ্ট করবে না। আমার মনে হচ্ছে এই ডেয়ারডেভিল বর্ন আগেন এই শোটা, দিস ইজ অ্যাডাপ্টিং চিপ জাডারস্কি ডেভিল রেইন গল্পটা, ডেভিলস রেইন বলে যে গল্পটা রিসেন্টলি বেরিয়েছিল, ওই গল্পটাকে অ্যাডাপ্ট করছে, আমার তো তাই মনে হচ্ছে। এখন দেখা যাক, কারণ ফিস্ক ইজ মেয়ার। চিপ জাডারস্কি বোধহয় খুব একটা ভালো লেখে না, তুমি বলছিলে, রাইট? না, চিপ জাডারস্কি ব্যাটম্যানটা ভালো লেখেন না, চিপ জাডারস্কি যথেষ্ট ভালো রাইটার, ওনার ডেয়ারডেভিলটা বেশ ভালো, কিন্তু চিপ জাডারস্কি ব্যাটম্যানটা ভালো লেখেননি। ওনার ব্যাটম্যানটা শুরু হয়েছিল দুর্দান্ত, তারপর ফুল নোজ ডাই। তো আর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যান, ইয়োর ফ্রেন্ডলি নেভারহুড বেশ ভালো, এক্সপেক্ট করিনি, বেশ ভালো। এখানে তো কাস্টিং নিয়ে তো বেশ ঝামেলা আছে, হোয়াইট ক্যারেক্টারদেরকে ব্ল্যাক করে দেওয়া হচ্ছে, সেই সমস্ত। এটা নিয়ে অত চাপ নেই লোকজনদের। যেটা নিয়ে চাপ ছিল সেটা হলো এই যে ছেলেটা যে ভয়েস করছে স্পাইডারম্যানকে, ছেলেটার নাম মনে পড়ছে না, সাম হোমস, ঠিক আছে, ওই ছেলেটা হঠাৎ করে বলেছে কোথাও যে আই এম সো হ্যাপি দ্যাট মাই স্পাইডারম্যান ইজ নট woke। আমি সেটা শুনে ভাবছি তুই কি পাগল হয়ে গেছিস, কে বলি? আমার মতো পাগল তো হলে পরেই বলে দিত, ঠিক আছে, আমি দেখলে পরে আমি সেম কথা বলে দিতাম, ঠিক আছে। না, আমি আরো বলছি কেন পাগল, কারণ ও যেটা বলেছে সেটা ক্যাটেগরিক্যালি ভুল, সেটা ক্যাটেগরিক্যালি ভুলও। কারণ ওই সব জাতীয় আমেরিকানদের যাদের এই কোট আনকোট woke কথাটা এত শুনতে ভালোবাসে, ওদের কথা মতো চললে কিন্তু অনেক এরকম এলিমেন্টস আছে which are categorized as woke but which is actually good। একটা ছোট্ট স্পয়লার দিই, ইটস নট ইভেন আ স্পয়লার, ঠিক আছে, একটা ছোট স্পয়লার দিই। সেটা হলো যে এই স্পাইডারম্যানের গল্পটা কিন্তু একটা অরিজিন স্টোরি। প্রথমত অরিজিনটা ইজ নট হোয়াট ইউ এক্সপেক্ট, ঠিক আছে, অরিজিনটা কিন্তু একটা অদ্ভুত অরিজিন। দিস ইজ স্টোরি অ্যাবাউট পিটার পার্কার, রাইট? হ্যাঁ, পিটার পার্কারই, কিন্তু ও কটা এপিসোড আছে? আই থিংক अराउंड 10টা। কতক্ষণ করে, মানে 20 মিনিট নাকি 1 ঘন্টা? সব হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। ওকে, বলো। প্রথমত ওর যে অরিজিনটা, যে স্পাইডারটা এসে কামড়াবে, স্পাইডারই এসে কামড়ায়, কিন্তু ওটা কি করে হয় সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করনি, আমিও এক্সপেক্ট করিনি। এটা একটা অদ্ভুত জিনিস। ওই যে ওই অরিজিন স্টোরিটা, ওটা ওই এই সিজনের ফাইনাল এপিসোডটাতে এসে পুরো জিনিসটা কানেক্টেড হয়। এটা অদ্ভুত একটা গল্প, যেটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে, আমার কিন্তু খারাপ লাগেনি। একটা ব্যাপার আছে, এটা প্রথমত ইজ সেট ইন অ্যান অল্টারনেট ইউনিভার্স, ঠিক আছে। এমসিইউর কিছু ইভেন্টস কিন্তু এক্সিস্ট ইন দিস ইউনিভার্স। ক্যাপ্টেন আমেরিকা এন্ড আয়রন ম্যান এক্সিস্ট ইন দিস ইউনিভার্স। যেটা ডিফারেন্স হলো যে এই স্পাইডারম্যান ওয়াজন্ট রিক্রুটেড বাই আয়রন ম্যান অর টনি স্টার্ক, দিস স্পাইডারম্যান ওয়াজ রিক্রুটেড বাই নরম্যান অসবর্ন, ঠিক আছে। This Spider-Man was recruited by Norman Osborn. He basically works for Norman Osborn প্রথম দিকে। আচ্ছা, এখানে কি সামহাউ আলটিমেট স্পাইডারম্যান থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, যেখানে স্পাইডারটা নরম্যান অসবর্নেরই এবং নরম্যান অসবর্ন পিটারকে কামড়েছে? ওইটা নেই এখানে। স্পাইডারটা কমপ্লিটলি আলাদা। মানে আমি বলবো না ওটা নেই, আমি বলবো ওটা একটু আছে, কিন্তু কিভাবে আছে সেটাও বলতে পারবো না, প্রচন্ড বড় স্পয়লার হয়ে যাবে। তুমি দেখো, একটা দিও না, আমাকে দেখতে
আমাকে তুমি খালি একটা প্রশ্নের উত্তর দাও, লাইক ওয়ান সিঙ্গেল কোয়েশ্চেন, আমি তাতেই বুঝে যাবো যে whether I should watch this or not. স্পেকটাকুলার স্পাইডারম্যান তুমি নিশ্চয়ই দেখেছো? ওই যে গানটা ছিল স্পেকটাকুলার স্পেকটাকুলার, না আই লাভ দ্যাট শো টু ডেথ। মানে ব্যাটম্যানের পরে স্পাইডারম্যানের এই মাল্টিপল মানে ইটারেশনের মধ্যে, অ্যানিমেটেড শো এর ইটারেশনের মধ্যে আমাকে কেউ যদি বলে যে কোনটা বেস্ট, আমি বলবো স্পেকটাকুলার স্পাইডারম্যানের মতো স্পাইডারম্যান জাস্ট হয় না, জাস্ট হয় না। আমার 90s এর স্পাইডারম্যানটা আমার 90s এর স্পাইডারম্যানটার প্রতি আমার নস্টালজিয়া আছে, কারণ আমি ওটা দেখে বড় হয়েছি, কিন্তু স্পেকটাকুলার স্পাইডারম্যানটা একটা অসাধারণ শো। এবার তুমি আমাকে যেটা বলবে সেটা হচ্ছে কি যে স্পেকটাকুলার স্পাইডারম্যান যদি 10 হয় তাহলে ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানকে কত নম্বর দেওয়া যায়? কারণ দেখো মার্বেল কিন্তু এই স্পাইডারম্যানকে নিয়ে স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্স, আলটিমেট স্পাইডারম্যান মাঝখানে কিছু শো এনেছিল, বলবো যেগুলো আনওয়াচেবল কাইন্ড অফ। আমি বলবো 7। ওটা 10 হলে পরে এটা 7, তাই তো? ঠিক আছে, আই ক্যান গিভ ইট আ প্রবলেম। ট্রাই করো, এটা অনেক কিছু চেনা জিনিস, আবার অনেক কিছু এরা চেঞ্জ করেছে, অচেনা জিনিস করেছে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাজ করেছে ফর মি, সেই জন্য ইট ওয়ার্ক ফর মি। না দেখো, ফ্রেশ ওয়েতে রিটেলিং করলে পরে ইট ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। যেরকম দেখো অ্যাবসলিউট ব্যাটম্যানের যেটা করছে, হ্যাঁ, চেনা জিনিসগুলোকে ওরা একটুখানি মানে তুমি এক্সপেক্ট করতে পারছো না যে বাবা এখান থেকে এখানে এরকম ভাবে আসবে। অ্যাবসলিউট ব্যাটম্যান চেনা জিনিসকে মোটামুটি ঘুরপাক খেয়ে মুছড়ে একটা নতুন কমপ্লিটলি আলাদা জিনিস বানিয়ে ফেলেছে যা করছে। আই এম নট কমপ্লেনিং, আমার অ্যাবসলিউট ব্যাটম্যান দারুণ লাগে। তো দেখো আমাদের আজকে মার্ভেলের পডকাস্ট হয়ে গেল অলমোস্ট 1 ঘন্টা। আমি ভাবিনি যে এতটা সময় লেগে যাবে, বাট এনিওয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট ইনফরমেটিভ একটা আলোচনাতে অবশ্যই সময় লাগে। আমরা এখানে বেসিক কথাবার্তা বলতে বসিনি, ওকে? তো নাও উই মুভ অন টু দ্য পার্ট যেখান থেকে ভিডিও কাটবে। তুমি আমাকে বলো যে এই জেমস গান জ্যাক স্নাইডারের সাথে যে ছবিটা দিয়েছে, মাথা ঠান্ডা। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? ঠিক আছে, I don't think anything about it. আমি এখনো পর্যন্ত I am not even sure that they are even making a movie together. I am not even sure about that. করতেই পারে, I won't be surprised যদি করে, but I don't even think that they are making a movie together. Plans আছে নিশ্চয়ই, I am pretty sure প্ল্যান তো নিশ্চয়ই করেছে, বাট জেমস গান যা করছে বেসিক্যালি, আমি ওর কয়েকটা কথা বিশ্বাস করি। ওর একটা কথা হলো যে হি ইজ নট মুভিং ফরওয়ার্ড উইথ এনি মুভি আনলেস দের ইজ আ স্ক্রিপ্ট রেডি। এই একটা কথা আমি বিশ্বাস করি, সেই জন্য ওদের এত সময় লাগছে, এটা ঘটনা। এরা স্ক্রিপ্ট ক্র্যাক না করলে এগোচ্ছে না, এটা ঘটনা। আর একটা জিনিস হলো এই সুপারম্যানটা না এগোলে এরা কিন্তু আগাতে পারবে না, এটাও ঘটনা। সেই জন্য এটা সময় নিয়ে রেখেছে। আমি এটাও বলে দিচ্ছি যে ওদের যে প্রথম যে স্লেটটা অ্যানাউন্স করেছিল, ওই স্লেটটার মধ্যে 100% অনেক কিছু পাল্টাবে, অনেক কিছু পাল্টাবে। আমি তো খালি ভাবি যে ও বলেছিল যে ওদের ফেজ 1 এর এটা নাকি জাস্ট 25%, ঠিক আছে? সেটার সবকটা কোথায়? সোয়াম থিং কেউ জানে না কোথায় আছে। আমান্ডা ওয়ালারের নাকি এখনো অব্দি নাকি স্ক্রিপ্ট নাকি লকই নাকি হয়নি। তারপরে সুপার গার্ল তো ঠিক আছে, চলো শুরু হয়ে গেছে। গ্রিন ল্যান্টার্ন ঠিক আছে, চলো শুরু হয়ে গেছে। অথরিটি, আমি গ্রিন ল্যান্টার্নের শোটা নিয়ে কিন্তু আমি বেশ ইন্টারেস্টেড। তার কারণ খুব সিম্পল, আমি জানি তোমার টম কিং কে অ্যাজ আ পার্সন খুব একটা পোষায় না। আমার টম কিং এর লেখা এটা তোমাকে কে বলেছে? আমার টম কিং এর ব্যাপারে অ্যাজ এ পার্সন আমি সেরকম ইনডেপথ আমি জানি না। টম কিং এর লেখা আমি যা পড়েছি, আমার তো মনে হয়েছে যে এই লোকটা বেশ ভালো। মানে কি, লোকটা কন্ট্রোভার্সিয়াল অবশ্যই, বাট লোকটা ভালো। মানে আমি বলছি, মানে দেখো চাক ডিকসন, ফ্র্যাঙ্ক মিলার, মরিসনের ব্যাটম্যান আমি সেভাবে এক্সপ্লোর আমার করা হয়নি। প্লিজ করো।
ওই লোকটা ব্যাটম্যান গুলে খেয়েছে, গ্র্যান্ট মরিসন গুলে খেয়েছে। আমি ওর কমিক্স পড়ে আমি ব্যাটম্যানের ব্যাপারে যা জেনেছি, আমি অন্য কারো কমিক্স পড়ে ব্যাটম্যানের ব্যাপারে এত জানি গুলে খেয়েছে। ডিকশনের যে ব্যাপারটা রয়েছে আমি কিন্তু সেটা টম কিং এর মধ্যেও কিন্তু আমি দেখতে পাই, এবং টম কিং কিন্তু বেশ টম কিং বিশাল চাক ডিকসনের নাইটফলের ফ্যান, বোঝাই যায়। টম কিং বড় সড়ো বেনের ফ্যান, বোঝাই যায়। মানে আমি তোমাকে যেটা বলছি যে টম কিংকে আমার বেশ ভালো লাগে, মানে আমার লোকটাকে খারাপ লাগে না। দেখো বললাম তো, টম কিং যখন ভালো লেখে, ওর মতো ভালো কমিক্স খুব কম লোক লেখে। যখনও ভালো লেখে ওর মতো ভালো কমিক্স খুব কম লোক লেখে। যখনও খারাপ লেখে পাতে ফেলা যায়, এত বাজে লেখে। ও হচ্ছে গিয়ে মডার্ন এজ ফ্র্যাঙ্ক মিলার, ঠিক আছে? যখন ভালো তখন আকাশ ফাটানো ভালো, যখন খারাপ তখন এটা কি, ঠিক আছে? এবারে দেখো আমি বলছি তো ওর মিস্টার মিরাকেল অসাধারণ কমিক, ঠিক আছে? মিস্টার মিরাকেল যদি কেউ না পড়ে থাকো, হাই রেকমেন্ডেশন, অসাধারণ কমিক। আরেকটা কমিক অসাধারণ, আমি এক্সপেক্টই করিনি এত ভালো হবে কমিক, সেটা হলো রোরশ্যাক। ভাই ওই কমিক্সটা পড়ো, কিছু লিখেছে লোকটা, ফাটিয়ে দিয়েছিল, যা ভালো লিখেছিল। আমি পড়ে ভাবছি ভাই, মানে কিভাবে লিখতে পারে একটা লোক এরকম। দুর্দান্ত লেগেছিল রোরশ্যাক। সুপার গার্ল ওম্যান অফ টুমরো, যেটার থেকে সিনেমাটা তৈরি হচ্ছে, ওটাও একটা দুর্দান্ত গল্প। তো টম কিং গ্রিন ল্যান্টার্নে আছে, টম কিং জেমস গানের সাথে কাজ করে বলে আমি ওকে হেট করি না, ঠিক আছে? জেমস গানের সাথে তো অনেক লোকই তো কাজ করে, সে তো তাহলে তো এখন আমাকে সবাইকে হেট করতে হয়, ঠিক আছে? আমার তো শুধু মানে গানকে নিয়ে শুধুমাত্র প্রবলেম, ঠিক আছে? বাকিদের তো কাজ তো করতে হবে, এরকম তো হতে পারে না যে সবাইকে বয়কট করে দিল। বাট আমার মনে হয় যে মানে গানকে তাড়ানো যখন হবে, বা যদি হয় এরকম কিছু, এরা কেউই গানের ডিফেন্সে কেউ একটা খুব বেশি আসবে বলে তো মনে হয় না, অথবা দুঃখ প্রকাশও যদি করে সেটা কুমিরের কান্নাই হবে। নাও দ্য থিং ইজ যে তুমি ভাবছো কেন যে গানকে তাড়ানো হবে? এমনও হতে পারে মানে কি, এটা তো হতেই পারে যে সুপারম্যানটা ভালো হবে। সুপারম্যান যদি ভালো হয় আর সুপারম্যান অনেক পয়সা কামিয়ে যদি নেয়, তাহলে তো আমাকে ফেসবুক আর ইউটিউব দুটো থেকে চলে যেতে হবে। কিন্তু না ওসব করতে হবে না। সুপারম্যান যদি ভালো হয়, তুমি যতই কাউকে হেট করো, এন্ড অফ দ্য ডে তো তুমি কমিক বুক ফ্যান, এন্ড অফ দ্য ডে তুমি সিনেমার ফ্যান। সিনেমাটা যদি লোকটা ভালো বানায়, তোমার তো ভালো লাগবেই, একটু হলেও ভালো লাগবে। একটা ভালো সুপারম্যান মুভি কে না চায়? একটা ভালো সুপারম্যান মুভি কে না চায়, এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে কি, দেখো এখানে এটা কোয়েশ্চেনই, মানে আমার কাছে এটা কোয়েশ্চেনই নেই যে ওয়েদার আই ওয়ান্ট আ গুড সুপারম্যান মুভি অর নট। আমি কতগুলো সিম্পল জিনিস এখানে বুঝি যে এগুলো হওয়ার কথা নয়, এগুলো হচ্ছে। খুব ফোর্সফুলি একটা জিনিসকে সরিয়ে এগুলো হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এমন একটা লোকের হাত ধরে হচ্ছে যা মানে যে এত অ্যাটেনশন সিকিং, নিজেকে সব জায়গাতে ইনসার্ট করছে, এবং ও নাকি নিজেকে সুপারম্যানের সাথে নাকি রিলেট করতে পারে। আর ও নাকি রিসেন্টলি বলেছে এই জ্যাকের সাথে ছবিটা নিয়ে যে আসলে আমরা বন্ধু, কিন্তু লোকে এমন একটা ভাব করে যেন জ্যাক স্নাইডার আমার সুপারম্যানের এগেন্স্টে লেক্স লুথরের মতো। মানে অডাসিটি। আমি খালি ভাবি যে ভাই, সুপারম্যানের একটা চুল ক্যাপাবিলিটি, মানে সুপারম্যানের যে বাল, ঠিক আছে, সেই বালের ডগায় আটকানো একটা ময়লার যোগ্যতাও তোর নেই। সেখানে তুই নিজেকে সুপারম্যান আর জ্যাক স্নাইডারকে লেক্স লুথর বা বলছিস যে আমরা সেরকম ভাবে পারসিভ করছি, সেটাই বোঝায় যে তুই অ্যাজ এ পার্সন কতটা খোকলা ভেতর থেকে। নাও দ্য থিং ইজ যে আমরা জ্যাকের প্রসঙ্গে আসি, তুমি কি জ্যাকের সাথে গানের কোন রকম কোলাবোরেশন দেখতে চাও?